আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরও বাড়ছে চালের দাম, কর্পোরেট কোম্পানিকে দুষছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় অটোমেটিক ধানের বাজারটা বাড়ে, তো ধানের বাজার যখন বাড়ে চালের বাজারটা বাড়ে। 1000 টাকা মন কিনলো, আর হইলে হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি 1200 টাকা মন কিনে। কেন কিনে তারা? গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার ঘটনায় 2 জন আটক, বাকিদের ধরতে চলছে অভিযান। শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, তীব্র তুষারপাতের ঝুঁকি, বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি। এবং ক্রিকেট উন্নয়নে অবস্থার পরিবর্তন হয়নি, বিপিএল এর দেশীয় খেলোয়াড়ের চেয়ে বিদেশিদের আধিপত্য বেশি। বাণিজ্যে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। দেশে চাহিদার তুলনায় চাল উৎপাদন বেশি হচ্ছে, এরপরও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে 2 দফায় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। তবু ডিসেম্বরে সরু চাল কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে 80 টাকা ছাড়িয়েছে। বেড়েছে মোটা চালের দামও। এর জন্য কর্পোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। ক্ষমতা গ্রহণের পর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে 2 দফা পুরোপুরি রাজস্ব ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনবিআর বলছে এতে প্রতি কেজি আমদানিকৃত চাল থেকে 25 টাকা রাজস্ব হারাবে সরকার, যদিও এ ছাড়ে কোনো পরিবর্তন নেই বাজারে। গত 25 অক্টোবর 20% শুল্ক কমিয়ে প্রতি কেজি চালে 14.5 টাকা রাজস্ব ছাড় দেয় এনবিআর। এরপর 1 নভেম্বর সব ধরনের শুল্ক প্রত্যাহার করে দাম কমানো হয় আরও 9.5 টাকা। পরবর্তীতে 4 নভেম্বর সরকারিভাবে 5,87,000 টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ পরিমাণ চাল আমদানি হলে সরকারকে রাজস্ব হারাতে হবে 1000 কোটি টাকার বেশি। তবে এর পরেও প্রতি কেজি চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। রাজধানীর কাউরান বাজার ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ডিসেম্বরের কয়েক সপ্তাহে প্রতি বস্তা সরু চালে দাম বেড়েছে 200 থেকে 250 টাকা, যাতে খুচরা পর্যায়ে কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে দাম ছাড়িয়েছে 80 টাকা। মোটা চালের দামও সর্বনিম্ন 60 টাকা। আমদানি না করলেও দাম নিয়ন্ত্রণ সম্ভব জানিয়ে খুচরা ব্যবসায়ীরা দায় দিচ্ছেন কর্পোরেট কোম্পানির ঘাড়ে। একজোট হয়ে ওরা সবাই এখন বৈশা দাম নির্ধারণ করে যে আমরা এই রেটে মাল ছাড়বো। 1000 টাকা মন কিনলো, আর হইলে হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি 1200 টাকা মন কিনে। কেন কিনে তারা? তাদের হচ্ছে লিকুইডিটির অভাব নাই। বড় বড় কোম্পানির চাপ দিলে আর সরকার যদি চাল কিছু আমদানি করে অবশ্যই চালের দাম কমে যাবে। বিবিএস বলছে দেশে 3.5 কোটি টনের কিছু বেশি চাহিদার বিপরীতে চলতি বছর চালের উৎপাদন 4 কোটি টন ছাড়িয়েছে। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বন্যায় 11,000 টন নষ্ট হলেও উৎপাদন চাহিদার তুলনায় বেশি। এরপরেও বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর গুদাম মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি আর কর্পোরেট কোম্পানিগুলোর প্রতিযোগিতায় ঊর্ধ্বমুখী চালের বাজার। অপরদিকে দেশের তুলনায় খরচ বেশি পড়ায় ভারতের চাল আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। তখন কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় অটোমেটিক ধানের বাজারটা বাড়ে, তো ধানের বাজার যখন বাড়ে চালের বাজারটা বাড়ে। যেগুলো কর্পোরেট আছে, অনেকগুলি কোম্পানি বাংলাদেশে যত বড় বড় কোম্পানি তাদের মার্কেট আছে, যাদের অটো রাইস মিল আছে তাদেরও আপনার কম্পিটিশন দিয়ে ধান কিনে, যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশের থেকে মাল নিয়ে আসলে সেই তুলনায় আমাদের চালের বাজারটা আরও কম বিনিময়ে। এদিকে এনবিআর 5 লাখ টনের বেশি চাল আমদানির অনুমোদন দিলেও আমদানি হয়েছে মাত্র 11,000 টন। শুল্ক কমানোর পরও কেন এই আগ্রহ? তাহলে কি বাস্তবতা না বুঝেই বাণিজ্য বিভাগ ও ব্যবসায়ীরা দাম কমাতে শুল্ক কমানোর দাবি জানিয়েছিলেন? তারা কিন্তু এক্সামশনটা এনবিআরকে দিতে বলছে। এনবিআর তার এক্সামশনটা দিয়ে দিছে, এটা কিন্তু ব্যবসায়ীদের চাওয়ার আগেই দিছে, এবং তখন এটা এক্সামশন দিতে দিতে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারত সহ আমরা যেগুলো যে জায়গা থেকে নিয়ে আসি সেগুলো জায়গায় চালের দাম তারা বাড়িয়ে ফেলছে। সরকারি পর্যায়ে এটা চেষ্টা করতে হবে যে কোন বন্ধু রাষ্ট্রে দেন দরবার করে চালটা তুলনামূলক কম দামে আনা যায়। রাজস্ব ছাড়ের পরেও দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব দেখছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বলছেন সরকারের রাজস্ব ছাড়ে পাওয়া অর্থে নিজেদের পকেট ভারী করছেন ব্যবসায়ীরা, কিন্তু এর তদারকির দায়িত্ব কার? আমদানিকারকরা তার সাথে আপনার পাইকারি থেকে শুরু করে
ব্যবসায়ীরা সম্ভবত এই মেসেজটা এখনও নেয় নাই, হয়তো বা চাপ সৃষ্টি যদি না নিতান্ত প্রয়োজন মনে হয় যে আর হচ্ছে না, তখন হয়তো গভর্নমেন্ট অন্যভাবে যাবে। বর্তমানে এক মৌসুমে সরকারি গুদামে চালের মজুত সক্ষমতা নেমেছে মাত্র ৮ লাখ টনে। অপরদিকে চাল মজুত করায় প্রতিযোগিতায় নেমেছে কর্পোরেট কোম্পানিগুলো, যার ফলে চাহিদার তুলনায় চালের উৎপাদন বেশি হওয়ার পরেও চালের দাম নিয়ন্ত্রণ সরকারের হাত ফসকে ব্যবসায়ীদের হাতেই থেকে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। খুলনায় এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। প্রায় সব দোকানে রয়েছে তেলের সংকট, বেড়েছে এলাচের দামও। এদিকে কক্সবাজারে সামুদ্রিক মাছের সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে, অপরিবর্তিত রয়েছে অধিকাংশ মাছের দাম। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে খুলনার বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী এবং কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রতে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। প্রথমে জানতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, বোতলজাত তেলের সরবরাহ সংকট রয়েছে বা ঠিকমতো হচ্ছে না, এই মুহূর্তে তেলের দাম কেমন দেখছেন বাজারে? গত ১ থেকে ১.৫ মাস ধরে কিন্তু আমরা দেখছি যে খুলনাতে কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটার সরবরাহ অনেকটাই কম রয়েছে। এর আগে কিন্তু সয়াবিন তেলের একেবারেই সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে ৮ টাকা করে প্রতি কেজিতে প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের, এবং দাম বাড়ানোর পরেই কিন্তু আস্তে আস্তে বাজারে সয়াবিন তেলের আসা শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত সেই সয়াবিন তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসছে না, যে পরিমাণ বাজারে চাহিদা রয়েছে। বিশেষ করে আমরা এই বড় বাজারে রয়েছি এবং এই বড় বাজারের প্রত্যেকটি দোকানেই কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলের কিন্তু বেশ চাহিদা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যে খোলা যে সয়াবিন তেলগুলো রয়েছে সেই সয়াবিন তেলের কিন্তু মোটামুটি বেশ চাহিদা বর্তমানে বেড়েছে এবং বিক্রিও কিন্তু অনেকটাই বেড়েছে। তবে এখানে প্রতি কেজি যে খোলা সয়াবিন তেল, সেই খোলা সয়াবিন তেল কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ১৮২ টাকা করে, এবং বোতলজাত সয়াবিন তেল যেসব জায়গায় পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকা করে। তবে আপনাকে যদি একটু মশলার বাজারের কথা বলি, সেখানে কিন্তু এলাচের দাম অনেকটাই বেড়েছে এবং প্রতি কেজি এলাচে এখনও পর্যন্ত কিন্তু দোকানিরা যেটি বলছেন প্রায় ২,০০০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এলাচের দাম কিন্তু বাড়ার মূল কারণ হচ্ছে যে আমদানি কিন্তু অনেকটাই কম, এবং এই আমদানিকৃত যে মশলাগুলো রয়েছে তার প্রায় সব কিছুরই দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এলাচের দাম কিন্তু সর্বোচ্চ হারে বেড়েছে, কারণ গত ১ থেকে ১.৫ মাস আগেও কিন্তু এই এলাচ বিক্রি করা হয়েছে ৩,০০০ থেকে ৩২০০ টাকা, এবং সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৪৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সেই এলাচ কিন্তু বিক্রি করা হচ্ছে। তো এখানকার দোকানিরা যেটি বলছেন যে এই এলাচের দাম কিন্তু এই যে বেড়েছে এবং এই এলাচের দাম বাড়ার কারণে কিন্তু এই যে বাজারে কিন্তু ক্রেতাদের যে ক্ষোভ তার শিকার হতে হচ্ছে কিন্তু এখানকার দোকানিদের। এর পাশাপাশি ডাল রয়েছে বাজারে, প্রত্যেকটা ডালের যে দাম সেটি কিন্তু এখন বর্তমানে পর্যাপ্ত রয়েছে ডাল, এবং যে দাম রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হারেই রয়েছে বলে এখানকার দোকানিরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে বাজারে তেলের যে সরবরাহ ছিল সেই সরবরাহ সংকট রয়েছে, বাজারে যে আমদানিকৃত যে মশলাগুলো রয়েছে সেই মশলার দাম অনেকটাই বেশি রয়েছে। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে বাজারে কিছু কিছু জিনিসে কিন্তু বেশ অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হয়েছে। ক্রেতাদের একটি দাবি যে বাজারে যে তেলগুলো রয়েছে, বাজারে যে খোলা তেলের বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেগুলো যেন স্বাভাবিক হারে আসে এবং দাম আরও কমানোর ব্যবস্থা যেন করা হয়, সেই ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে নাফি, খুলনা থেকে বাজার দরের সবশেষ খবর। সয়াবিন তেল এবং মশলার বাজারের খবর জানাচ্ছিলেন রামিম চৌধুরী। বাজারে সেই কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের মন্তোষ বেদজ্ঞর কাছে। মন্তোষ, জানাবেন যে মাছের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, দেশীয় মাছের সরবরাহ কেমন? মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কক্সবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার, এবং দেশের জেলার নানা প্রান্ত থেকে এখানে লোকজন আসেন মাছ কেনার জন্য, এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু মাছ সরবরাহ যায়। এবং এখানে কক্সবাজারের যে মাছের দর সেটি গত সপ্তাহের মতো প্রায় অপরিবর্তিত রয়েছে বলা যায়। তবে
সেটি কিন্তু উচ্চ মূল্যে আসলে সব ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও যে দরে বিক্রি হচ্ছে অধিকাংশ মাছের দাম কিন্তু আজকে সেরকমই রয়েছে। এখানে ইলিশের একটি ব্যাপক চাহিদা কিন্তু এই অঞ্চলে রয়েছে। এখান থেকে প্রচুর ইলিশ আবার কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যায়। এখানে ইলিশের যে আজকের বাজার দর সেটি এখানে প্রতি কেজি 1 কেজি ওজনের বেশি ইলিশ আজকে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত এখানকার পাইকারি বাজারে, এবং সেটি খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 1800 থেকে 900 টাকা বা তারও বেশি দরে। বিশেষ করে 1 কেজির বেশি ওজনের যে ইলিশ সেটি এবং 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ আজকের পাইকারি বাজারে এখানে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকার মধ্যে, সেটি খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে। এবং 500 গ্রামের কম ওজনের যে ইলিশ সেটিও কিন্তু আজকের পাইকারি বাজারে এখানে 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে গিয়ে সেটি 700 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে এখানে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে রূপচাঁদা এখানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 1200 থেকে 1600 টাকা দরে, কালো চাঁদা বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, বাটা বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা, তাইল্লা বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা, সুরমা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা প্রতি কেজি। এর বাইরে রিটা বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা প্রতি কেজি, এবং কোরাল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি কেজি। সব মিলিয়ে মাছের যে আজকের দাম সেটি কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে বলছেন ক্রেতারা, এবং এই যে সাগর থেকে মাছ আসছে কিন্তু মাছের দাম আসলে কমছে না, সেটি নিয়ে ক্রেতাদের মাঝে একটি ক্ষোভ কিন্তু রয়েছে। এবং এখানে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যদি বলছেন যে এখানে যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এখানে জেলে শ্রমিক যারা রয়েছে তাদের খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে মাঝে মধ্যে ট্রলারগুলো অনেক ক্ষেত্রে জলদস্যুতারও শিকার করছে। এই সব মিলে কিন্তু মাছের যে সরবরাহ সেটি অনেকটা স্বাভাবিক থাকলেও দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, এটি আসলে এখানকার বিক্রেতারা বলছিলেন। এই ছিল কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে মাছের দরদাম নিয়ে জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30 নাগাদ তাদের আটক করে শাহবাগ থানায় আনা হয়। পুলিশ জানায় রাতে হামলায় জড়িত দুজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়, পরে সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়। বাকি দুজনকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আটক দুজনকে আজ আদালতে হাজির করা হবে। রোববার বিকেলে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। বিয়ের আয়োজনে বৈশ্বিক হাওয়া, ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, উৎসব ঘিরে চাঙা হচ্ছে বাণিজ্য, তবে মূল্যস্ফীতির চাপে ছোট হচ্ছে কেনাকাটার ফর্দ। বিয়েটা থেকেও না আপনার সারাউন্ডিং যে খরচ যেগুলো অ্যাড হচ্ছে এগুলো এখন এক পর্যায়ে এখন বিলাসিতা পর্যায়ে চলে গেছে। সব কিছুরই দাম বাড়তি, তো প্রচুর পরিমাণ বাজেট নিতে হইতেছে। আগে একটু বড় বড়ির মধ্যে কেনা হতো, আর এখন দাম যেহেতু বেড়েছে ছোটর মধ্যে কেনা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ধরেন যে আগে যে প্রোগ্রামটা 400 লোকের হতো সেটা এখন 200 লোকের করতেছে। এ নিয়ে কিছুক্ষণ পর থাকছে প্রতিবেদন। শীত মৌসুমে চারপাশে বাজছে বিয়ের সানায়। যৌথ জীবনের গল্প রাঙাতে কেনাকাটা, সাজসজ্জা, আপ্যায়ন কোনো কিছুই বাদ পড়ছে না। দিনে দিনে বেড়েছে বিয়ের আয়োজন ও অর্থনীতির পরিধি। ব্যবসায়ীরা বলছেন ঊর্ধ্বগতির এই বাজারে খানিকটা ছোট হচ্ছে কেনাকাটার তালিকা। অর্থনীতিবিদরা বলছেন বিয়ের সঙ্গে বাণিজ্য যুক্ত হলেও আয়োজনে পূর্ণ রীতি যেন থাকে অমলিন। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। পৌষের শীতের সন্ধ্যায় নেমন্তন্নের পসরা, যুগল জীবনের পথ চলার গল্পে সামিল হওয়ার ব্যাকুলতা।
মৌসুমের হাওয়ায় বিয়ের সুবাস, শীতসোহাগী বাঙালির ঘরে ফুটছে বিয়ের ফুল, বাজছে বাদ্য সানাই। বিয়ের আচারে লেগেছে বৈশ্বিক হাওয়া, তাতে ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, ফর্দে যোগ হয়েছে নতুন উপকরণ, সাজ সরঞ্জাম। বিয়ে, বাগদান, গায়ে হলুদ কিংবা বৌভাত, উৎসবের আয়োজন ঘিরে চাঙা হয় বাণিজ্য। বেনারসি থেকে শেরওয়ানি, স্বর্ণালঙ্কার, বরকনের সাজসজ্জা আর আপ্যায়ন ঘিরে অনুষঙ্গের শেষ নেই। কিন্তু তাতে কি ঝাপটা লাগেনি মূল্যস্ফীতির বৈরী হাওয়ার? এখনকার সময় হচ্ছে কি যে বিয়েটা থেকেও না আপনার সারাউন্ডিং যে খরচ যেগুলো অ্যাড হচ্ছে, ফটোগ্রাফি হোক, তারপর হচ্ছে আপনার ডেকোরেশন হোক, ইভেন্ট ম্যানেজমেন্টে যেগুলো হচ্ছে, এগুলো এখন এক পর্যায়ে এখন বিলাসিতা পর্যায়ে চলে গেছে। বানাটার প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার 2000 থেকে 8000 পর্যন্ত সর্বোচ্চ, আর সেলের ক্ষেত্রে আপনার 5000 থেকে 50000 পর্যন্ত সেল। সব কিছুরই দাম বাড়তি, তো প্রচুর পরিমাণ বাজেট নিতে হইতেছে আদার সাইডে। স্বর্ণের চাকচিক্য ছাড়া বিয়ে যেন কল্পনাতীত, গহনার আভিজাত্যে কোণে পায় বাড়তি সৌন্দর্য। কিন্তু ঊর্ধ্বগতির বাজারে গহনার তালিকা ছোট হচ্ছে খানিকটা। আগে একটু বড় ভরির মধ্যে কেনা হতো, আর এখন দাম যেহেতু বেড়েছে ছোটর মধ্যে কেনা হচ্ছে। বিয়ের সিজনে টুকটাক কেনাবেচা হচ্ছে, মানে আগে যেরকম ছিল সেই তুলনায় কিছুটা কম। বিয়ে বাণিজ্যের কারিগর বাড়ছে দিন দিন, নানা পেশার মানুষের জীবিকার পরিসর বাড়িয়েছে বিয়ে। যৌথতার গল্প ঘিরে তাই অঙ্ক কষছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। দেশের বাজার সম্পর্কে আমার ততটা ধারণা নাই, তারপরেও যে টাকা আমি বাজেট নিয়েছি তো হচ্ছে না আর কি। বিয়ে পারপাসে বেনারসি আমাদের মানে সব রকম, আপনি চাইলে 5000 থেকে শুরু করে আমাদের কাছে 50-60 টাকা পর্যন্ত পিওর রিয়েল বেনারসি, যেটা কেউ চায় যে আমি যেমন অনেক বড় বড় সেলিব্রিটিরা আমাদের এখান থেকে নিয়ে যায়। আনন্দ আয়োজনের নেমন্তন্নে থাকে নানা পদের পসরা। অতীতে বাড়ির উঠোনের এই আহার আয়োজন গড়িয়েছে কমিউনিটি সেন্টারে। আপ্যায়নের ভিন্নতার সাথে বেড়েছে ব্যয়ও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ধরেন যে আগে যে প্রোগ্রামটা 400 লোকের হতো সেটা এখন 200 লোকের করতেছে। গেস্টের পরিমাণটা তারা কমায় নিয়ে আসছে। আমি জানি না এটা নানান রাষ্ট্রীয় কারণেও হইতে পারে। ভাড়া কত, আবার ওই খাবারের কত, আমি এগুলি আর এখন বুঝতে চাই না। তারা এখন ওই প্যাকেজ কথাই চিন্তা করে। বিয়ের অর্থনীতির পরিধি বাড়ছে দিন দিন। ডেস্টিনেশন ওয়েডিং, ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট অর্গানাইজার আর ছবির কবিরা পরিসর বাড়িয়েছেন নিজেদের। ক্যামেরার লেন্সে বন্দি রাখার প্রাণান্ত এই চেষ্টায় কর্মসংস্থান আর আর্থিক সচ্ছলতা এসেছে তরুণদের। ঢাকার বাহিরে বেশি নক পাচ্ছি ইদানিং, কিন্তু নর্মালি আমরা হচ্ছে ঢাকাতেই ম্যাক্সিমাম সার্ভিস দিয়ে থাকি। আর মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তারা অনলি ফটোগ্রাফিটা বেশি চুজ করতে চায়, আর যারা একটু পশ আছে তারা হচ্ছে কম্বো নিচ্ছে। যখন আরও সময় যাবে ওয়েডিং ফটোগ্রাফিটা ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে, মানুষ দেখবে। যৌথ জীবনযাপনের সামাজিক স্বীকৃতি বিয়ে। কালের বিবর্তনে বিয়ের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। সামাজিক রীতিনীতির বাইরে গুরুত্ব পাচ্ছে বিয়ের বাণিজ্যিকীকরণ। অর্থনীতিবিদরা বলছেন বিয়ের বাজারের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন ঠিকই, তবে বিয়ের যে আদি ও অকৃত্রিম রূপ রয়েছে সেটি যেন এই স্রোতে হারিয়ে না যায়। সামাজিক দিক থেকে দেখি এবং পারিবারিক দিক থেকে দেখি, তাহলে আমি মনে করব যে এটার মধ্যে একটা বাণিজ্যিকীকরণ হয়েছে, এবং এটার মধ্যে আগে যেরকম একটা প্রাণ ছিল, পারিবারিক প্রাণ, তারপরে আমরা যে পাড়ায় মহল্লায় মানুষ হয়েছি তার যে একটা প্রাণ, সেই প্রাণটা আর নেই। বিয়ের সামাজিকতায় বাণিজ্যের নানা দিক যুক্ত হলেও সবার আশা আয়োজনের ভিন্নতায় যেন হারিয়ে না যায় পুরনো চল, আর অমলিন থাক একান্নবর্তী উৎসবের ছোঁয়া। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। গত 3 দিনে তাপমাত্রা কিছুটা বাড়ায় সৈয়দপুরে ফাটা পড়েছে শীতের কাপড় বেচা বিক্রিতে। তবে আশাহত নন বিক্রেতারা, শীত বাড়লে বেচা কেনা বাড়বে বলে মনে করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, শীতের পোশাকের দাম কেমন দেখছেন জানাবেন।
সৈয়দপুরে সহ এই অঞ্চলটাতে যেহেতু শীত একটু বেশি পড়ে, সুতরাং এখানে পোশাক উৎপাদন থেকে শুরু করে বাইরে থেকে নিয়ে আসা, এমনকি বিদেশি পোশাক যেগুলো কম দামি কাপড়, সবই এখানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। সৈয়দপুরে বেশ কিছু 400-র মতো জ্যাকেট তৈরির কারখানা আছে যেগুলোতে প্রতি বছর প্রায় 10 লাখ পিস জ্যাকেট তৈরি হয়। এছাড়াও বাইরে থেকে অনেক পুরনো কাপড় আসে, নতুন কাপড় আসে, সব ধরনের। এবং এখানকার দাম কিন্তু মোটামুটি সবারই হাতের নাগালে আছে। যেমন পুরনো কাপড়ের দাম যদি আমি বলি, তাহলে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত শীতের কাপড় পাওয়া যায়। যেগুলো একদম ব্র্যান্ডেড শোরুম আছে, সেখানে 1000 টাকা থেকে শুরু করে 5000, 7000, 10,000 পর্যন্ত বিভিন্ন দামের আছে। আবার যেটি বললাম যে সৈয়দপুরে উৎপাদন হয় জ্যাকেটের, সৈয়দপুরে জ্যাকেট তৈরি হয়, সেই জ্যাকেটগুলো পাওয়া যায় 250 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে। তো বিভিন্ন দামের জ্যাকেট আছে। এবং এইখানে এই যতগুলো মার্কেট আছে, বিশেষ করে শীতের কাপড়ের যে মার্কেটগুলো, সেটির সাথে সম্পৃক্ত হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ যখনই তাপমাত্রা কমে এই মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা বেড়ে যায়, বেচা বিক্রি বেড়ে যায়। তাপমাত্রা যখন বেড়ে যায়, অর্থাৎ যখন যেদিন রোদ ওঠে, সেদিন একটু তুলনামূলক ভাটা পড়ে যায় বেচা বিক্রিতে। তারপরেও প্রতিদিনই প্রায় সন্ধ্যার পরে জমজমাট হয় এই মার্কেটগুলো। এবং সকালের দিকে, সকালে যেদিন আমরা দেখেছি, যেদিন শীত পড়েছে, কুয়াশা পড়েছে, সেদিন সকাল থেকেই ক্রেতারা ভিড় করেছে। কিন্তু গত 3-4 দিন যে রোদের দেখা মিলছে যেভাবে, সেখানে দিনের বেলাটাতে একটু কম দেখা যাচ্ছে ক্রেতার সংখ্যা। তবে বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে আর কয়েকদিনের মধ্যে 9 থেকে 10 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে শীতের যে তীব্রতা। তো বিক্রেতারা সেটার জন্যই অপেক্ষা করছেন, ব্যবসায়ীরা, যে সেই তীব্রতা বাড়লে তাদের যে লক্ষ্যমাত্রা বেচা বিক্রি সেটি পূরণ হয়ে যায় বলে আশা করছেন তারা। তো নাফি, এই ছিল সৈয়দপুরে শীতের কাপড় বেচা বিক্রি নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। আমিনুল বাপ্পি জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে শীতের কাপড়ের বেচা কেনার খবর। ফেনীতে 562 কোটি টাকা ব্যয়ে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক। প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জমিতে দেয়া হয় সেচের পানি, আর প্রিপেড মিটার ব্যবস্থায় মূল্য পরিশোধ করতে হয় কৃষকদের। তাদের অভিযোগ, আগের চেয়ে এই পদ্ধতিতে বেড়েছে খরচ, যদিও এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। বিস্তারিত সোলাইমান ডালিমের প্রতিবেদনে। গত বছর আগস্টে বন্যায় ফসলের মাঠে বুক পরিমাণ পানি থাকলেও এখন শুকিয়ে জৌচির। পানির অভাবে ফসল আবাদ করতে পারছেন না কৃষক। শীতের এমন দুরবস্থা নিরসনে এডিবির 562 কোটি 69 লাখ টাকা অর্থায়নে বিগত সরকার বাস্তবায়ন করেছিল মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। কথা ছিল বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করা হবে। এতে কৃষকের খরচ হবে কম। কিন্তু মাঠে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও পানির সরবরাহের অধিকাংশ পাম্প বসানো পয়েন্ট অকেজো। কোথাও নেই বৈদ্যুতিক ট্রান্সমিটার, আবার কোথাও নেই মিটার। কারণ নাই, অমুক নাই, সমুক নাই, মোটর নষ্ট কিছু এরকম নানা রকম ইয়া করিয়া আমরা ঠিক মতো পানিটা দেয় না। পানিলে পানির অভাবে আনটা বা রোয়ার উতারিয়েন না, যে সারালে বাধা খাইলে পানি দিবে চাইবে, এটাতে বিরক্তজনক, এই কারণে মানুষ যাইতেছে না। যদি চালু করে দে তো সবাই রোয়ার হইয়া। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই প্রকল্পে হয়েছে সাগর চুরি। কৃষকের স্বার্থের কথা বললেও হয়েছে উল্টো। তেলের পাম্পে সেচ দিলে যে খরচ হতো প্রিপেড মিটার ব্যবস্থায় খরচ তার চেয়ে বেশি। 1000 টাকা দিয়ে যে পানিটা পাই, তখন আমরা এর থেকে ডাবল পাইতাম 1000 টাকা দিয়ে পানিটা। তা আমাদেরকে এত হাজার কোটি টাকা খরচ করে সরকার দিল, এটা আমাদের কি প্রয়োজন আসতেছে? কোনো কাজে আসতেছে না আমাদের। পানি ব্যবস্থাপনা ফেডারেশন বলছে কৃষক এই প্রকল্পের সুফল পাচ্ছে না। 800-র অধিক পাম্পের বেশিরভাগ অকেজো। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। 200-250 পাম্প হয়েছে কিনা, যা হয়েছে এখনো পর্যন্ত সচল না, সবগুলো সচল না। মোটামুটি কৃষক এর থেকে অদ্যাবধি কোনো বেনিফিট পাচ্ছে না। সবগুলো এরিয়াতে বীজ বিতরণ করেছি এবং কৃষক আগ্রহী ধান লাগানোর জন্য, কিন্তু যথাসময়ে সেচের ব্যবস্থা হচ্ছে না, এই জন্য বিষয়টা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি বছরের আগস্ট সহ কয়েক দফার বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রকল্পটি। পুনরায় যন্ত্রপাতি মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলছে। মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি।
আরও প্রায় 250টি স্কিমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। 2015-16 অর্থবছরে ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হয় 2024-এর জুনে। ফেনীর 5টি উপজেলা ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার 18,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। 534 কিলোমিটার দৈর্ঘ্যের ভূগর্ভস্থ পাইপলাইনের মাত্র 130টি পাম্প বসানোর পয়েন্ট চালু রয়েছে। এখন ফেনী। জামালপুরে সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। মৌমাছির দল গুনগুন শব্দে মধু সংগ্রহ করে জমাচ্ছে মৌবাক্সে, যেখান থেকে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। বিস্তারিত সহকর্মী জুয়েল রানার প্রতিবেদনে। দীর্ঘ 12 বছর ধরে মধু আহরণ করেন মোহাম্মদ শফিকুর ইসলাম বাবুল। বছরের 6 মাসই মৌবাক্স নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। মাত্র 4টি মৌবাক্স দিয়ে শুরু করা বাবুলের খামারে এখন রয়েছে 150টি বাক্স। চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে 7 থেকে 8 লাখ টাকা লাভের আশা তার। বক্স বর্তমানে আছে 150, তাই পুরা বাক্স কালেকশন করতে পারি নাই, তো আমরা অর্ধেক বাক্সের মতো কালেকশন করছি। তো আমাদের আল্লাহর রহমতে প্রায় 4 মনের উপরে মধু হয়েছে। সরিষা ক্ষেতের পাশে শত শত মৌবাক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। সংগৃহীত মধু স্থানীয়রা কেনেন 300 থেকে 400 টাকা কেজি দরে, আর বড় কোম্পানিগুলো পাইকারিতে কেনে 300 টাকা দরে। বক্সগুলা খুলে বক্সের থেকে ফ্রেমগুলা বের করে মাছি সরায়ে ওইটা নিয়ে ওই মেশিনে দেই, দিয়ে ওইখান থেকে বাতাসের মাধ্যমে আমাদের মধুটা বের হয়ে যায়। হাতের স্পর্শ ছাড়াই মধুটা আমরা হারভেস্টিং করতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেখানে ফুল পাই সে জায়গায় চলে যাই আমরা মধুর ওই বক্সগুলো নিয়ে গিয়ে সেখান থেকে আমরা মধু আহরণ করি। বাজার মূল্য এখন আমরা 400 টাকা কেজি বিক্রি করতেছি, পাইকারি 12,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কম বেশি এখন। তবে এরপরে মধুর রেট কমে যায়। সরিষা চাষিরা বলছেন সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে প্রায় দ্বিগুণ। ভালো দাম পেলে তবেই লাভবান হওয়ার আশা তাদের। খরচ হয় অনেক, যদি মানে সার আগে সারের দাম আসছিল কম, এখন সারের দামটা বেশি। বীজ মনে করেন আগে হয়তো দেওয়ার লাগে নাই, সরিষা ক্ষেত্রে বীজ দেওয়ার লাগে নাই, এখন 2 থেকে 3 বার করে বীজ দেওয়ার লাগে। ডোবা জমিন তো পানি মনে করেন সব সময় থাকে, কার্তিক আগুন মাসে পানি ছাড়ে। সরিষা বুনি 5-7 হাজার টাকা খরচ হয় 1 বিঘাতে। আমাদের সার্ভিস দিতে কষ্ট হয়ে যায়, কারণ এখন যে সার্ভিস দেওয়া হয় এই সার্ভিসে মনে হয় এই ফসলে লাভ তুলতে পারবো না। এবছর সরিষার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। পাশাপাশি মৌচাষীরা মধু সংগ্রহ করতে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়ে সে লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর জামালপুর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 46,285 হেক্টর, অর্জিত হয়েছে 41,550 হেক্টর। গত বছরের তুলনায় আবাদ বৃদ্ধি পেয়েছে 385 হেক্টর। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। জামালপুরের সরিষা মাঠে স্থাপন করা হয়েছে 7,820টি মৌবাক্স, যা থেকে এখনো পর্যন্ত সংগৃহীত মধুর পরিমাণ 12 মেট্রিক টন। এখন জামালপুর। চলে গেলেন খ্যাতিমান ও বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাত 10:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বাথজোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পায়ের অসুখে গেল 13 দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক নানা জটিলতার সাথে লড়ে অবশেষে হার মানলেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করা বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাত 10:30টায় না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেতা। দীর্ঘ 5 দশকে চলচ্চিত্র জগতে তিনি 400-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1971 সাল থেকে শুরু করে 2021 সালে তার সর্বশেষ ছবি প্রকাশ পেয়েছে। এ সময় তিনি আজীবন সম্মাননা সহ পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। তার মৃত্যুতে শোকাহত চলচ্চিত্রাঙ্গন। চলচ্চিত্রের মানুষের অভিভাবক ছিলেন তিনি। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন এ জগতের ধ্রুবতারা। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে
পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বাদজোহর বিএফডিসিতে হবে প্রবীণ মিত্রের জানাজা। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদজোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে যে স্থান শূন্য হয়েছে তা কখনই পূরণ হবার নয় বলছেন শুভাকাঙ্ক্ষীরা। আতাউন নিয়ন, এখন, ঢাকা। দেশের বাইরের খবর। স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৈরী আবহাওয়ায় তুষারপাতের সঙ্গে তীব্র তুষার ঝড় ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে দেশ দুটি। ইতিমধ্যে টানা তুষারপাতে বন্ধ হয়ে গেছে দুই দেশের বেশ কিছু বিমানবন্দরের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। তীব্র শীতে কাঁপছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল। আবহাওয়াবিদরা বলছেন, চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ও বৈরী আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে দেশটির 7 কোটিরও বেশি বাসিন্দা। 2011 সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীতলতম মাস হতে যাচ্ছে জানুয়ারি। এরই মধ্যে কেন্টাকি, মিসৌরি, মিসিসিপি, ফ্লোরিডা ও ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বৃষ্টি ও ভারী তুষারঝড়ে থমকে আছে জনজীবন। কানসাস ও ইন্ডিয়ানার কিছু অংশে 8 ইঞ্চি এবং ভার্জিনিয়ায় 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বাতিল হয়ে গেছে বহু ফ্লাইট। আবহাওয়াবিদদের মতে, আর্কটিকের চারপাশে সঞ্চালিত ঠান্ডা বাতাস ক্রমেই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে কয়েক কোটি মার্কিন নাগরিক রেকর্ড নিম্ন তাপমাত্রার কবলে পড়বেন বলেও আশঙ্কা করা হয়। There's a number of warnings and advisories that are out right now for the Northwest. We've got winter storm warnings across the mountains of the Cascade Ranges. There's coastal flood advisories for the coast. There's high wind warnings. এদিকে যুক্তরাজ্য তাপমাত্রা বইছে হিমাঙ্কের নিচে। তীব্র তুষারপাতে মধ্য ও উত্তর ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চলে বরফ গলে দেখা দিয়েছে বন্যা। রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে যানবাহনের চলাচল। ভারী তুষারপাতে ম্যানচেস্টার ও লিভারপুল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়। তুষারপাতের কারণে ফ্লাইট ওঠানামা করতে পারছে না। উত্তর ইংল্যান্ডের কিছু অংশে 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। বৃষ্টি ও তুষারপাতে বিপর্যয়ের মুখে পড়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার বাসিন্দারাও। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অন্তর্গত হুলুনবুইর শহরে তাপমাত্রা বইছে -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তীব্র ঠান্ডায় অনেকেই বাইরে বের হতে পারছেন না, ফলে থমকে গেছে জনজীবন। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তানভীর জানি, এখন বিশ্ব। এ ছিল এখন বাণিজ্যের আয়োজনে। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরও বাড়ছে চালের দাম। কর্পোরেট কোম্পানিকে দুষছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন করে যখন ধান কিনতে যায়, অটোমেটিক ধানের বাজারটা বাড়ে। তো ধানের বাজার যখন বাড়ে, চালের বাজারটা বাড়ে। 1000 টাকা মন কিনলো, আর হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি 1200 টাকা মন কিনে। কেন কিনে তারা? গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার ঘটনায় 2 জন আটক। বাকিদের ধরতে চলছে অভিযান। শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তীব্র তুষারপাতের ঝুঁকি, বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি। এবং ক্রিকেট উন্নয়নে অবস্থার পরিবর্তন হয়নি বিপিএল এর। দেশীয় ক্রিকেটারের চেয়ে বিদেশিদের আধিপত্য বেশি। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।